ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের শুরু হচ্ছে ভৌতবিজ্ঞান মানে পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর তার দ্বিতীয় এপিসোড। এখানে আজকে আমরা শুরু করব তরলের ঘনত্ব থেকে। ওকে, তরলের ঘনত্ব। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখেছি ভর কাকে বলে। স্প্রিং তুলা যন্ত্রে কোনো জিনিস কোনো বস্তুকে ঝুলিয়ে দিলে সেটির যে স্প্রিং তুলা যন্ত্রে যেই রিডিংটা হবে মানে যেই পার্টটা দেখাবে সেটাই কোনো বস্তুর ভর, তাই তো? 1 কেজি, 2 কেজি, 3 কেজি এভাবে ভরটা হয় পার্টটা, এবং সেটাকে পৃথিবী কি বলে আকর্ষণ করে সেটা আমরা দেখেছি। কোনো বস্তুর ভর, হ্যাঁ, একটা আমরা একবার কুইক রিভিশন করে নিই। সেটা হচ্ছে কোনো বস্তুর ভর, স্প্রিং তোলা যন্ত্রে যদি কোনো বস্তুর ভর হয় 2 কেজি, তাহলে তাকে পৃথিবী কত বলে টানছে? 2 × 9.8 এত নিউটন। কেজি যেহেতু, নিউটন। এটা হচ্ছে এসআই পদ্ধতি। দুটো পদ্ধতি আছে, একটা সিজিএস পদ্ধতি। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আর এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি, মিটার, কিলোগ্রাম, কেজি আর সেকেন্ড। সেকেন্ডটা সব ক্ষেত্রে সমানই থাকে। আরেকটা আছে এফপিএস। এফপিএসটা এখন আর ব্যবহৃত হয় না। এফ হচ্ছে ফুট, পি হচ্ছে পাউন্ড, এস এর সেকেন্ড। ঠিক আছে? তো কি বলে আকর্ষণ করবে? আমরা আগের দিন এই অঙ্কটা করা শুরু আমরা করেছিলাম। 16, 19.6 নিউটন বলে 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। মানে যে বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে 9.6 নিউটন। ঠিক আছে? তাহলে এরপরে যদি আমরা ধরি এখান থেকে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে কোনো একক বস্তু, 1 মিটার, 1 মিটার, 1 মিটার। ধরো একটা বালতি আছে। বালতিটা ভালো হলো না ছবিটা, যাই হোক। ধরো এটা একটা বালতি, এটা বড় বালতি, হ্যাঁ। তো বালতির মধ্যে এইটুকু জল আছে, এটুকু হচ্ছে জল। এটার সময় ভালো ছবি আঁকতাম, এখন ভুলে গেছি, যাই হোক। এটা হচ্ছে জল আছে। তো বললো এই জলের মধ্যে লবণ মিশ্রিত আছে, কিছুটা লবণ দেওয়া হয়েছে এটার মধ্যে। ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে এই জল তো পরিষ্কার জল নয়, তাহলে এর ঘনত্বটা কত? এর ঘনত্বটা কি করে আমরা পরিমাপ করব? ঘনত্ব হচ্ছে এর যে মোট যে ভর, তাকে এর আয়তন দিয়ে ভাগ করব। ঠিক আছে? মোট ভর বাই আয়তন। মোট ভরকে আয়তন দিয়ে ভাগ করার মানেটা কি? মানে একক আয়তনে তার ভরটা কত, একক আয়তন, তাই না? এবার কেন এটা বললাম এটা আমি আরো বুঝিয়ে দিচ্ছি। একক আয়তনের যে বস্তুর ভর, তাকে তার ঘনত্ব বলা হয়। এর মধ্যে একক আয়তন মানে হচ্ছে, এর মধ্যে আমরা একটা কিউব ধরো করলাম, একটা কিউব, একক ভরের একটা কিউব এরকম, যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতাও 1 সেন্টিমিটার। তাহলে একে একটা কিউব এটা। এর হচ্ছে 1 সেন্টিমিটার কিউব মানে 1 ঘন সেমি এর আয়তন। তো এই 1 ঘন সেমির মধ্যে কতটা যতটা বস্তু আছে সেটাকেই বস্তুর ঘনত্ব বলা হয়। এভাবে ছাড়া তো আমরা মাপতে পারবো না। আমি যদি এতটার মধ্যে ঘনত্ব দেখি, হবে না। এর থেকে ছোট কোনো বস্তু থাকতে পারে, ছোট ছোট কোনো পাত্র থাকতে পারে, তার মধ্যে ঘনত্ব কি করে মাপবো? আমরা একক আয়তনে যে ভরটা, সেটাকে পরিমাপ করি, তার জন্য সেটাকে ঘনত্ব বলে মাপা হয়। যেমন ধরো 10 বা 100 মিটার কিউব একটা জল, তেল ধরো, 100 মিটার কিউব তেলের ভর হচ্ছে 1500 কেজি। ঠিক আছে? 1500 কেজি, এটা কেজি কেজি, সব একক এক রাখতে হবে, পরে ক্লিয়ার হয়ে যাবে করতে করতে। তাহলে এটার ঘনত্ব কত? তাহলে একক আয়তনে কত আমরা 1 মিটার কিউবে বের করবো, 1 ঘনমিটারে কতটা আছে সেটা বের করলে আমাদের বেরিয়ে যাবে উত্তরটা। 1 মিটার কিউব মানে হচ্ছে 1 মিটার কিউব করলে ঐকিক নিয়ম, ত্রিরাশিক বা ঐকিক নিয়ম, সেটা হচ্ছে 1500/100। 100তে যদি এত হয় তাহলে একে কত হবে, এটাতে ভাগ করলে আমরা আয়তন পেয়ে যাবো না? তাহলে এটা হচ্ছে 15। তাহলে 15 কেজি পার মিটার কিউব, তাই তো? এটা হচ্ছে ঘনত্ব। এভাবে আমরা ঘনত্ব বের করবো, পরীক্ষায় প্রশ্ন আসে, নোট নিয়ে রাখবো সবাই। ওকে, এবার দেখি আমাদের এর মধ্যে কেমন কি আছে দেখি। সরি 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 সরি,
কি বলছে? ঘনত্বের একক হয় 1 লিটার, 1 ঘন সেমি, 1 গ্যালন। ঠিক আছে? আমরা সবগুলোর মধ্যে কি এদের পারস্পরিক সম্পর্ক আছে সব করব, অসুবিধা নেই। ওকে, তারপরে এখানে একটা পরীক্ষা আছে। পরীক্ষাটাই বলছে যে স্প্রিং তোলা যন্ত্রে একটা পরিষ্কার জল আছে, মানে কোনো কিছু মিশ্রিত নেই, সেই জলের ভর যেটা যে রিডিং দেখা যাচ্ছে, আর একটার মধ্যে লবণ মিশ্রিত আছে। তো লবণ মিশ্রিতর মধ্যে স্বাভাবিকভাবেই এর মধ্যে লবণ মিশে গেছে। তো লবণ যদি 1 কেজি লবণ যদি এর মধ্যে মিশিয়ে দিই আমি, সেটা তো এর মধ্যেই তো আছে, সেটা সেটা তো বেরোয়নি। তাহলে এর ঘনত্বটা বেশি হবে, এর ওজনটাও বেশি হবে। এটা যদি 1 কেজি হয়, এটা 1.5 কেজি বা 2 কেজি হবে। তো বলছে যে তাহলে কি বেরোলো, এই জিনিসটা বাড়লো কি? দেখতে তো একই রকম আছে, আয়তন একই থাকলেও এর ঘনত্ব বেড়ে গেছে। ঘনত্ব বাড়ার কারণে ওজনটা বেড়ে গেছে। ঠিক আছে? এরপরে এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। 1 লিটার জল মানে হচ্ছে 1 লিটার জল মানে হচ্ছে 1000 ঘন সেমি জল। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা মনে রাখার মতো বিষয়, এটা মনে রাখবে। ওকে, সরি, এখানে পেজটা যোগ করার দরকার। Shit, পেজ যোগ করলাম, যাই হোক, এটা সরি। বলছে 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেমি, 1000 ঘন সেমি। ঠিক আছে? 1 লিটার মানে, আবার 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে জলের ঘনত্ব, আমরা এখানে জলের ঘনত্বটা বের করব। ঠিক আছে? এবার দুটো দুটো একক যেহেতু এক হয়ে গেল, তাহলে আমরা এখানে বলতে পারি যে একক ঘনত্বে, একক সেন্টিমিটার, তাহলে 1000 ঘন সেমি সেন্টিমিটার কিউব জলের ওজন হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1 সেন্টিমিটার কিউব জলের একক সেন্টিমিটার, এবং এটা যখন সিজিএস হয়ে গেল, এটা সেন্টিমিটার, এটা গ্রাম হয়ে গেছে। সিজিএস বলেছিলাম, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে 1000/1000, তাহলে সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত? হাজার হাজার তো কেটে যাবে, তাই না? তাহলে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, এটা হয়ে গেল জলের ঘনত্ব। এটা মাথায় রাখবে। আর এটা মনে রাখবে, 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? যখন আমরা আগের চ্যাপ্টারে ফেরত যাই, এরপরে কিছু কোয়েশ্চেন্স আছে। তরলের ঘনত্ব খুব বেশি হয়, তরল হচ্ছে এটি তরল, তরল হচ্ছে পারদের, সরি, পারদের ঘনত্ব খুব বেশি হয়, এবং পারদ একটি তরল ধাতু, এটিও পরীক্ষায় আসে। পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। দেখো, একটা হয় এক জল যেখানে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, পারদ সেখানে 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 1 লিটার পারদের ভর কত গ্রাম বের করতে পারবো আমরা? 1 লিটার পারদের ভর কত গ্রাম? 1 লিটার মানে কি? 1 লিটার মানে 1000, কি বলেছিলাম? 1 লিটার মানে 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে পারদের ঘনত্ব, সরি, পারদের ঘনত্ব যদি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তাহলে আমাদের বের করতে হবে 1 লিটার পারদের ঘনত্ব, 1 লিটার পারদের ভর কত, তাই তো? তাহলে 1 সেন্টিমিটার কিউব পারদ হচ্ছে 13.6 গ্রাম। তাহলে 1 লিটার মানে কি? 1000 সেন্টিমিটার কিউব। করেছি তো? এই তো প্রথমেই তো করলাম এখানে। দেখো, ভালো করে মন দিয়ে দেখবে। এটা দেখলে তাহলে বুঝতে পারবি যে অঙ্কটা কিভাবে মিশে গেছে ফিজিক্সের সঙ্গে। এবং অঙ্ক তো ভয়ের বিষয় নয়, এবং অঙ্ক হলেই তখন সেই বিষয়টা না অনেকটা নির্দিষ্ট হয়ে যায়। মানে তার আর এদিক ওদিক বেরোনোর উপায় থাকে না, একটা রাস্তার মধ্যে থাকে সবসময়, সেটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। যখনই আমরা কোনো বাংলা লিখবো, কখনো ইংরেজি লিখবো,
তখন আমরা না এরকম এর মধ্যে লিখতে পারবো না, এর থেকেও ভালো কেউ লিখতে পারে, এর থেকেও ভালো কেউ লিখতে পারে। যে যত বেশি পড়বে সে তত ভালো লিখবে। কিন্তু অঙ্ক এমন একটা বিষয়, যে কোনো সঙ্গে যখন অঙ্ক বা সংখ্যার মধ্যে আবদ্ধ হয়ে যায়, তখন এই বাক্স থেকে বেরোনোর কোনো জায়গা থাকে না। এটাই এর সৌন্দর্য। যে কম বোঝে সেও এই বাক্সের মধ্যে থাকবে, যে বেশি বোঝে সেও এই বাক্সের মধ্যেই থাকবে। কত, দেখবে কত মজা লাগে। ওকে, এখানে ক্লাস 8 থেকে আমরা বিজ্ঞানটা শুরু করছি, 9 10 করব, 11 12 যখন করব তখন দেখবে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো ক্লাসের জন্য কি কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, এবার 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, তাহলে আমাদের 1000 ঘন সেন্টিমিটার করতে হবে তো। তাহলে 1000 ঘন সেন্টিমিটার করলে কি হবে, এটাকে 13.6 কে 1000 দিয়ে গুণ করব। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখবো পরে, যাই হোক এখন বলে দিচ্ছি। যেহেতু এক ঘর পরে দশমিক ছিল, তাহলে এটা উঠে গেলে দশমিকটা তুলে দিলে নিচে 10 গুণ হবে, তাহলে 10 হয়ে গেল। তাহলে কত হলো, 13600, এত গ্রাম। এত গ্রাম মানে 13,600 গ্রাম, তাই তো? এটাকে আমরা কেজিতে করতে পারি, 1000 দিয়ে ভাগ করতে হবে কেজিতে করতে গেলে, এত কেজি। একটা কাটলাম, দুটো কাটলাম, তাহলে 13.6 কেজি। 1 লিটার পারদের ভর হচ্ছে 13.6 কেজি। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। নিজেরা করবে একবার, দেখবে আরো ভালো লাগবে। ওকে, দেখো আরেকটা, এখানে একটা পরীক্ষা আছে ছোট্ট। সর্ষের তেল যদি আমরা জলের উপর ঢালি তাহলে কি হয়, সর্ষের তেল উপরে ভেসে থাকে কেন? কারণ সর্ষের তেলের ঘনত্ব জলের থেকে কম। ঠিক আছে, যেটা উপরে থাকবে সেটাই তো ভেসে থাকবে, যার ওজনটা কম সে ভেসে থাকবে জলের মধ্যে, ঠিক কিনা? তাহলে সে তেল যেহেতু উপরে ভেসে থাকে, কারণ কি জলের উপর তেল ভাসে, তেলের উপর জল ভাসে না, জলের উপর তেল ভাসে, কারণ তেলের ঘনত্ব কম, জলের ঘনত্ব যথেষ্ট বেশি। জলের ঘনত্ব কি, 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, বা 1 কেজি পার লিটার। ঠিক আছে, 1 কেজি পার লিটার, মানে 1 লিটার জল, 1 লিটার তার মানে কি, তার মানে আমরা আমাদের ট্রেনে যখন বিক্রি হয় 1 লিটার জল, তার ওজন কত হবে, 1 কেজি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখবো তরলের চাপ। তাহলে তরলের চাপ কি, তরলের চাপ কাকে বলে, যে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে যখন কোনো বস্তুর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে চাপ বলা হয়। ধরো, দেখো এখানে আমরা আবার আগের মতো করতে পারি। ধরো, দেখো একটু আগে আমরা একটা অঙ্ক করলাম। ধরো একটা ইট, ধরো একটা ইট আছে, একটা টেবিলের উপরে আছে রাখা। ঠিক আছে, ভালো হলো না টেবিলটা, ধরে নিও তোমরা। টেবিলে ইট রাখা আছে, ইটটার ওজন 2 কেজি। আর ইটটা যে ক্ষেত্রফল, ইটটা হলো না, ধরো এটা শক্ত কোনো জিনিস, লোহার টুকরো, তার তার ক্ষেত্রফলটা হচ্ছে 4 বর্গমিটার। মানে ধরলাম এটা দৈর্ঘ্যে 2 মিটার, প্রস্থে 2 মিটার, আমরা ক্ষেত্রফল করেছি 2 মিটার, 2 মিটার 4 বর্গমিটার। তাহলে 4 বর্গমিটার যদি হয়, তাহলে এই যে বস্তুটা আমরা কি করেছি এর আগে, যে 2 কেজি যে বস্তু, সেটা পৃথিবীর দিকে কত বলে ক্রিয়া করছে, 2 × 9.8 নিউটন, তাই তো? তাহলে এই বলে ক্রিয়া করছে। তো একক ক্ষেত্রফলে, দেখো আমরা দেখি একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল মানে কি, ঐকিক নিয়ম, 4 বর্গমিটারে কতটা বল প্রয়োগ করে, 2 × 9.8, তাই তো? 4 বর্গমিটারে এত নিউটন। তাহলে একক ক্ষেত্রফলে মানে 1 বর্গমিটারে 2 × 9.8/4। দেখো কত আনন্দের বিষয়, কত ভালো লাগে, দেখো 2 × 4 = 8, 9 × 2 = 18, 9 × 18, তার মানে নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে, এটা হচ্ছে এর কি বলে এটাকে, চাপ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল, ধর আমরা ইটটা 2 কেজির ওজন, দেখো কত সুন্দর একটা অঙ্ক করে ফেললাম আমরা। ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই এটার উপর আরো ক্লিয়ার করবো। এটা বুঝতেই হবে, এটা এটা এইভাবে না বুঝতে পারলে আরো হাজার উপায় আছে বোঝানোর। কিন্তু বুঝতে পারছো না মানে এই নয় যে তোমার, আমরা কেউ বুঝতে পারবো না এরকম নয়, আমাদের বোঝার রাস্তাটা আলাদা হতে পারে। ঠিক আছে, তাহলে 4.9 নিউটন পার মিটার স্কোয়ার, এই যে ইটটা তার চাপ, দেখেছো? আর এভাবে শিখলে অনেকদিন মনে থাকে। দেখো এখানে সেই রকম একটা দেওয়া আছে, আমরা এখানে করিয়ে দিয়েছি, এরা অন্যভাবে করিয়েছে, যাই হোক। ঠিক আছে, ওকে। এবার এভাবে আমরা করতে পারি সবকিছু। জল, এখানেও একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একবার দেখে নিও, আমরা তো না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই।
ঠিক আছে। এইবার আরেকটা জিনিস দেখবো যে তরলের, এবার এটা হচ্ছে আমরা শক্ত পদার্থের করেছি, যে তরল করি, তরলের মধ্যে কি হয়। তরলের মধ্যে যে চাপ, সেটি বস্তুর উচ্চতার উপরও নির্ভর করে। ঠিক আছে। ধরো তরলের ক্ষেত্রে ব্যাপারটা আমরা এইভাবে দেখব। ধরো একটা বোতল আছে, বোতলের মধ্যে জল আছে। আমরা পরিমিতি যখন করব তখন দেখবো এই ক্ষেত্রফলটা আমরা পরিমাপ করতে পারবো। ঠিক আছে, খুবই সহজ, কিন্তু তোমাদের আমি করাচ্ছি না। ধরো এই যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে এক্স বর্গমিটার। আর এই যে জল, সেই জলটা আমরা কোথাও মেপেছি কোনো কিছুর মধ্যে, কোনো পরিমাপ যন্ত্র দিয়ে, সেটার ওজন হচ্ছে কে কেজি। তাহলে এই জলের উপর এই চাপটা কত? চাপটা চাপটা আমরা হিসাব করলাম তো, যে এই ক্ষেত্রফলের উপর যতটা ওজন, এর তো ক্ষেত্রফল এটাই, পুরো বোতল সহ জলটার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, ওজনকে আমরা ভাগ করব ক্ষেত্রফল দিয়ে। এত নিউটন পার মিটার স্কোয়ার। না, এটা কেজি না, সরি, কেজি করলে তো হবে না, কেজির সঙ্গে 9.8 করতে হবে, সরি। তাহলে 9.8 গুণ কে বাই এত, মানে চাপ। ধরলাম এই বোতলটা এর উপর পি বল প্রয়োগ করে, পি বল প্রয়োগ করে মেঝের উপর। তাহলে পি বাই এক্স ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে এটাই হচ্ছে এর এর দ্বারা প্রযুক্ত চাপ। এই চাপটা অনেক কিছুর উপর নির্ভর করে। এই উপাদান, এই উপাদান এর যে এর প্রতিটার এর মধ্যে কিছু মিশ্রিত থাকলে কি হবে? ওজন বেড়ে যাবে। ওজন বেড়ে গেলে কি হবে? চাপ বেড়ে যাবে। চাপ বাড়লে কি হবে? চাপ বাড়লে, এই ওজন বাড়লে এর ভর বেড়ে যাবে। ভর বেড়ে গেলে পৃথিবী একে আরো বেশি বলে আকর্ষণ করবে। তাহলে এখানে প্রযুক্ত চাপটাও বেড়ে যাবে। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এর উচ্চতা। উচ্চতা যত বেশি হবে, চাপ তত বেশি হবে। কারণ পরিমাণ তত বেশি হবে, ওজনটা তত বেশি হবে, চাপটা তত বেশি হবে। চাপটা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে ক্ষেত্রফলের উপর, আর এর উপর কতটা বল প্রয়োগ করছে তার উপর। এবার এই বলটা কিসের উপর নির্ভর করে? এর ওজনের উপর। ওজনটা কিসের উপর নির্ভর করে? ভালো করে বুঝবে, আমাদের ক্ষেত্রফল আর ওজন এই দুটোর উপরই তো নির্ভর করে। কারণ পৃথিবীর যে টানের যে পৃথিবীর যে 9.8 যে মাপটা, এই মাপটা, এই ধ্রুবকটা তো আর কমবে না কখনো। তাহলে কমবে কে? ভর। যে ভর আছে, এটা কত কেজি ভর, আমরা এখানে ধরেছিলাম কে কেজি। তাহলে ভরটা শুধু কমবে। তাহলে ভরটা কিসের উপর নির্ভর করবে? এর ঘনত্বের উপর, এর উপাদানের উপর, আর এর উচ্চতার উপর। উচ্চতা যত বেশি হবে, ঘনত্ব তত বেশি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা আবার করব, কোনো ব্যাপার নেই, না বুঝতে পারলে আবার করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বের করতে পারি। এখানেও একটা বুঝিয়ে দেওয়া আছে কিভাবে আমরা বের করতে পারি। কোনো বোতলের আমরা ভর বের করে, বা সেই আমরা যদি ক্ষেত্রফল দিয়ে ভরকে ভাগ করি, ওজনকে ভাগ করি, তাহলে ওজন মানে কি? আমাদের কিন্তু যেই আমরা যে পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে, মানে 9.8 দিয়ে গুণ করে যেই মানটা আমরা পাচ্ছিলাম, সেটাই কিন্তু কোনো বস্তুর ওজন। ঠিক আছে, ওকে। তাহলে আরেকটা জিনিস আমরা এখানে বোঝাবো, যে কোনো ধরো কোনো বস্তু আছে, একটা একটা বোতল যদি আমরা ফুটো করে দিই, একটা বোতল যদি ফুটো করে দিই, তাহলে এখানে যদি ফুটো করি, এদিক দিয়ে জল বেরোবে, এদিক দিয়ে জল বেরোবে, নিচ দিয়ে জল বেরোবে। ঠিক আছে, তো বস্তুর কিন্তু সবচেয়ে বেশি ওজন, চাপ প্রয়োগ হয় নিচে পৃষ্ঠদেশে, তারপরে এর নিচে। এবার যত উপরে যেতে থাকবে না, তত বলটা কমতে থাকবে। এই ধরো এখানে গেলে কাছে পড়বে, নিচে থাকলে আরো দূরে পড়বে। উচ্চতা কমে যাচ্ছে না, উচ্চতা কমে গেলে চাপও কমে যাবে। উচ্চতা যত বাড়বে, মানে এখান থেকে যে উচ্চতাটা যতটা বাড়বে, উপর দিকে গেলে ওজনটা কমে যাচ্ছে। ধরো এইটুকু, এখানে কি, এখানে এইটুকু তরলের ওজন পাচ্ছে, তাহলে এটা চাপ কম থাকবে। এখানে থাকলে কি, এখানে থাকলে এতটা এতটা জলের ওজন পাচ্ছে, নিচে পুরো জলটার ওজন পাচ্ছে। আর বস্তুর মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি পরিমাপ করি না, তরলের মধ্যে, তরলের মধ্যে যখন কোনো বস্তু থাকে, তখন এই কোনো একটা বস্তু যদি থাকে এখানে, এটা সব দিক থেকে তরল তার উপর চাপ প্রয়োগ করে, এই দিক থেকে, এই দিক থেকে, এদিক থেকে, সর্বমুখী চাপ প্রয়োগ করে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, তরলের চাপ সব দিকে কাজ করে। হোক, এবার আমরা বোঝালাম যে গাঢ় নুন জল, যে তরলের মধ্যে যখন কিছু মিশ্রিত থাকে, তখন তার ওজন বেড়ে যায়, ওজন বেড়ে গেলে চাপ বেড়ে যাবে স্বাভাবিকভাবে। ঠিক আছে, তাহলে চাপ ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আর আরেকটা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম, আমরা জলের সমোচ্চশীলতা ধর্ম আমরা করতে পারি। সেটা হচ্ছে কোনো জল যদি কানেক্টেড থাকে কোনো কিছুর সঙ্গে, ধরো করছি এখানে,
দেখো কেমন লাগে, সরি। কোনো জল, দেখবে জল এরকম একটা পরীক্ষা আছে, পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী, এরকম ভাবে যেন আটকানো আছে, ঠিক আছে, আর এরকম ভাবে কোনো একটা মেশিন আছে রাখা। এবার এই জল যদি এই পর্যন্ত থাকে না, জল যদি ধরো এই জলের তলটা এই পর্যন্ত আছে, তরলটা কোনো তরল এখানে পুরো তরল বোঝাই আছে, যদি আমরা ছেড়ে দিই এই জলটা এখানে নেমে আসবে। জল সবসময় সমান তলে থাকে। আমি যদি নানা রকমেরও একটা পরীক্ষা আছে যে এরা যদি এরকম ধরো নানান রকমের পাত্র আছে, ধরো নানান রকম পাত্র আছে, তো এদের মধ্যে যদি তরল থাকে, এই বরাবর তরল থাকে, তরলটা আমরা যদি এদেরকে যুক্ত করে দিই, এরা যদি আলাদা আলাদা পৃষ্ঠতলে থাকে, তাহলে এরা সবসময় সব দিক থেকে জল গিয়ে এসে এরা জল সবসময় সমান উচ্চতায় থাকে। যে কারণে তোমরা দেখবে অনেকে উঁচু জায়গার থেকে জল একটা পাইপের মাধ্যমে নিয়ে যায় নিচে, সেক্ষেত্রে আর কিছু করার দরকার পড়ে না। এটাকে জল দিয়ে ভর্তি করে দিলে এবং এটাকে যদি আমরা দুটোকে জোড়া লাগিয়ে দিই, তাহলে এর মধ্যেই জলের সর্বোচ্চশীলতা ধর্মের জন্য এর উপর চাপটা বেশি, এর উপর চাপটা কম, তাই না? তাহলে সরি, এর উপর এই ওপর থেকে জল নিচে চলে আসতে চাইবে, কারণ জল চাইবে সবসময় এর যে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ দুটোর উচ্চতা যেন সমান হয়, সেই জন্য জল এখান থেকে এখানে চলে আসবে। যাই হোক, আমরা পরে আসলে পরে আরো পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝবো, ঠিক আছে। এখানে বলেছে কি, এখানে কি হবে, কর্কটা খুলে দিলে এই জলটা উপরে আছে, এই জলটা নিচে চলে আসবে, এই জলটা উপরে চলে যাবে, তাহলে জল এখান থেকে এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে, ঠিক আছে। ওকে, জলের সমুচ্চশীলতা ধর্ম বলে এটাকে, জলের সমুচ্চশীলতা ধর্ম। ওকে, বায়ুর চাপ, বায়ুর চাপ আমরা কি করে বুঝবো বায়ুর চাপ? বায়ুর চাপ বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে একটি একটা নল, এটা ধরো একটা নলের এক মুখ বন্ধ আছে, এক মুখ খোলা আছে, সেটাকে আমরা জল দিয়ে বোঝাই করে যদি আমরা আম, এই একটা পাত্রের উপর উপুর করে দিই, তাহলে দেখবো যে জলটা কিছুটা নেমে গিয়ে পুরোটা নামছে না। কেন নামছে না? পুরোটা তো নেমে যাওয়া উচিত ছিল, নামছে না কারণ বায়ু বায়ু এখানে চাপ দিচ্ছে, এইখানে চাপ দিচ্ছে বলে জলটা এখানে আছে, ঠিক আছে। এবার বায়ুর চাপজনিত কারণে এই যে স্তম্ভ, এই যে পাইপ, যে কাচের যে পাইপটা, সেই বা হচ্ছে পাইপ কাচের যে নলটা, সেই নলের মধ্যে জলটা এক মুখ বন্ধ থাকবে কিন্তু তার, ঠিক আছে, সেভাবে থাকবে। ঠিক আছে, এখানে আমরা দেখে নিলাম বায়ু যে বায়ু সব দিকে চাপ প্রয়োগ করবে, তো বায়ু তো একটা গ্যাস তরল গ্যাস একইভাবে ব্যবহার করে, ঠিক আছে। বায়ু সব দিকে চাপ প্রয়োগ করে, বায়ুর মধ্যে কোনো জিনিস থাকলে পরে যে বায়ুর মধ্যে আমরা থাকি বলে বুঝতে পারি না, আমরা তো বায়ুর সমুদ্রে থাকি, তাই না? কিন্তু বায়ু সব বস্তুর ওপর বা সব যে কোনো বস্তু যা বায়ুর মধ্যে থাকে তাকে সব দিক থেকে চাপ প্রয়োগ করে, ঠিক আছে। আমরা এই বিষয়ে আরো নানা রকম কনসেপ্ট পরবর্তীকালে আমরা করব, ঠিক আছে। দেখো, পারদ হচ্ছে 76 সেন্টিমিটার, পারদকে যদি আমরা এইভাবে উল্টে দিই, এভাবে যদি দেখো পারদটা ভরে যদি উল্টে দিই, তাহলে পারদ তো বায়ুর থেকে অনেক ভারী। বায়ু হচ্ছে প্রায় 1 কেজি/লিটার, যেখানে 1 গ্রাম/ঘন সেন্টিমিটার, সেখানে পারদ হচ্ছে 13.6 ঘন সেন্টিমিটার, মানে প্রায় 14 গুণ। 13.6 মানে প্রায় 14 গুণ। তো পারদের ভারী বলে পারদ বেশি উচ্চতায় উঠতে পারে না, কিন্তু জল হালকা বলে প্রায় 10.3 মিটার উঠে যাবে, যদি এরকম ভাবে আমরা কাল্পনিক একটা যদি বানাতে পারি। কিন্তু পারদটাকে করা সম্ভব, পারদ 76 সেন্টিমিটার অব্দি থাকে, ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে কি, 10.3 মিটার বায়ু, 10.3 মিটার জল, আর 76 সেন্টিমিটার পারদ, দুটোর চাপ সমান, ঠিক আছে। এটা মনে রাখবে, মাথায় রাখবে, 10.3 মিটার আর 76 সেন্টিমিটার জল। ওকে, ঠিক আছে, এটা হলো। তাহলে কোনো বস্তুর মধ্যে আমরা যখন কোনো তরলকে ডোবাই, তাহলে কি, কোনো বস্তুর মধ্যে আমরা যখন কোনো তরলকে ডোবাবো, আজকে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে কিন্তু এটা করলে শেষও হবে তাড়াতাড়ি, হ্যাঁ। যদি কোনো একটা, এখানে কোনো একটা তরল আছে, তরলের মধ্যে কোনো বস্তুকে দিলাম, একটা বস্তুকে দিলাম,
তাহলে কি, এই বস্তুর উপর তরল চাপ প্রয়োগ করবে, নিচের থেকে চাপ প্রয়োগ করবে। তো নিচের থেকে যে চাপ প্রয়োগটা প্রয়োগ করে তরল, সেটাকে বলা হয় ঘনত্বের কারণে, এদের ঘনত্বের তারতম্যের কারণে এরা একটা অবশ্যই এর উপর চাপ প্রয়োগ করবে কোনো তরলের মধ্যে থাকলে। বাতাসও করে, এবং এই ব্যাপারটা আমরা পরে আরো ক্লিয়ার ভাবে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে এর উপর যে ক্রিয়াটা করে নিচের থেকে বস্তুর মধ্যে কোনো নিমজ্জিত করলে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর উপর কোনো তরল যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা। তাহলে প্লবতা কি? প্লবতা কোনো বস্তুকে ডুবতে, কোনো বস্তুকে আমি এর মধ্যে ফেললাম, সেটা ডুববে না ভাসবে কে নির্ভর করবে? এর ওজন, এর একটা ওজন আছে, আর এইদিকে আছে প্লবতা। দেখো ভালো করে দেখো, যদি প্লবতা বেশি হয়, প্লবতা বেশি হলে এই জিনিসটাকে ঠেলে দেবে, এটা ভেসে যাবে তখন। আর যদি ওজন বেশি হয় তাহলে ডুবে যাবে। তাহলে একটা হচ্ছে ওজন, ওয়েট, আর হচ্ছে প্লবতা। ওয়েট আর প্লবতার মধ্যে কোনটা বেশি হবে কোনটা কম হবে তার উপর নির্ভর করবে কোনো বস্তু ডুবে যাবে নাকি ভেসে থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে এমনি একটা বস্তু যদি 3 কেজি ওজন হয়, সেটাকে আমরা জলে যখন কিছুটা ডুবিয়ে দেবো, তখন দেখবো এটার ওজন হয়ে যাবে 2 কেজি। আরো যখন কমিয়ে দেবো তখন কি, কারণ এর কারণটা কি, কারণ নিচের থেকে প্লবতা কাজ করছে তো উপর, তাই না? এই বলটা প্রয়োগ করছে, তো এই বলটা প্রয়োগ করলে পৃথিবী যে বলটা টানছে একে, সেটা আস্তে আস্তে প্রশমিত হয়ে যাচ্ছে। এদিক থেকেও বল দিচ্ছে, প্রথমে কোনো বল ছিল না উল্টো দিকে, তার এদিকে বল আসছে। আর এখন আমি, সরি সরি, এখন দেখো, এখন প্রথমে ছিল না কোনো বল উল্টো দিকে, বিপরীত দিকে, শুধু পৃথিবী টানছিল, এখন পৃথিবীও টানছে, প্লবতা উল্টো দিকে ঠেলছে, ধরতে পারি আমরা। তাহলে এখানে কমছে, যখন পুরো ডুবিয়ে দিলাম তখন আরো একটু বেশি ঠেললো, কারণ যত আমি ডোবাবো, যতটা বেশি ডোবাবো ততটা বেশি ঠেলবে, ততটা বেশি বল প্রয়োগ করবে এর উপর, তাই না? তরল গেল। এবার আমরা দেখবো, ঠিক আছে, এখানে আমরা সব বলে দিয়েছি, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। হুম, তাহলে আমরা দেখো কি বলছে, একটি ছোট পেরেকের টুকরো জলের বালতিতে ফেললে সেটি জলে ডুবে যায়, অথচ পেরেকের চেয়ে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে। কারণ কি বলো? কারণ আমরা কি করেছি? হ্যাঁ, এই প্লবতা, প্লবতা কিসের উপর নির্ভর করবে তাহলে বলো? প্লবতা নির্ভর করবে এর ঘনত্বের উপর। এর একটা ঘনত্ব আছে, জলের যে ঘনত্ব সেই ঘনত্ব, আর যেই বস্তুটাকে আমরা ডুবিয়েছি তার ঘনত্ব। ঠিক আছে, এবার আরেকটা কি, আরেকটা ক্ষেত্রফল, কতটা এরিয়া জুড়ে। আমরা কি জানি, বল সবসময় কিসের উপর নির্ভর করে? ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আমরা তখনও করেছিলাম যে বল বা চাপ সবসময় ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফল যদি বেশি হয় তার উপর প্রযুক্ত চাপ বেশি হবে। এখন একটা পেরেক যদি আমরা জলের মধ্যে ফেলি, পেরেকের ক্ষেত্রফল কত, সরু, কম খুব, এটা টুপ করে ডুবে যাবে। আর যখন একটা সেটাই পেরেকটাকে আমি পিটিয়ে একটা বাটি বানাবো, সেই বাটিটার উপর কি, বাটিটা তো জলের অনেক বেশি ক্ষেত্রফল এর থেকে না, পেরেক হয় সরু, আর বাটি তো অনেকটা ছড়ানো, এতটা বড় একটা বাটি, তার ক্ষেত্রফল অনেকটা বেশি। সেই ক্ষেত্রফলটার জন্য বাটি অনেক বেশি বল পাবে তরলের থেকে, তখন সেই কারণে সেটি ভেসে থাকে। তোমরা দেখেছো বাটি জলের মধ্যে ফেললে, লোহার বাটি জলে ভাসে। ঠিক আছে, আরেকটা আছে পৃষ্ঠটান বলে একটি কথা আছে, সেটা আমরা পরে করব। পৃষ্ঠটান কাকে বলে, হ্যাঁ, পৃষ্ঠটানের কারণেও জলের উপর অনেক কিছু ভাসে। ঠিক আছে, এই গেল। তাহলে আজকে এই অবধি ছিল। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জানাবে, কোনো রকম ডাউট থাকলে বলবে। আমরা কিন্তু 2-3টা অঙ্ক শিখেছি, মাথায় রেখো। ক্লাস 8-এর অঙ্ক শেখা হয়েছে। নতুন বছরে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। হ্যাপি লার্নিং।